ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। জিএস মক টেস্টের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগত। নিয়ে এসেছি তোমাদের সামনে জিএস মক টেস্টের বেশ 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার, যা আগামী পরীক্ষাগুলোর জন্য হতে পারে তোমাদের জন্য অনেকভাবে ইউজফুল। চলো দেখে নেওয়া যাক আজকের বেশ 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। প্রথম প্রশ্ন, দ্য মার্কেট রেগুলেশন সিস্টেম was introduced by Muhammad bin Tughlaq, Iltutmish, Alauddin Khilji or Ghiyasuddin Tughlaq? এর অ্যান্সার আলাউদ্দিন খিলজি। অর্থাৎ বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রথম কে তৈরি করেছিলেন না করেছিলেন? আলাউদ্দিন খিলজি। তার যে বিশাল সৈন্যবাহিনী ছিল, সেই সৈন্যবাহিনীকে তিনি যে লো স্যালারি প্রোভাইড করতেন, সেই লো স্যালারিতে যাতে তার যে বিশাল সৈন্যবাহিনী তাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, সেই জন্য তিনি প্রথম বাজার দর নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু মনোযোগ দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক ওয়াজ আ ফেইলিওর বিকজ হি ওয়াজ ম্যাড, হি ওয়াজ নট আ প্র্যাকটিক্যাল স্টেটসম্যান, হি ট্রান্সফার্ড দ্য ক্যাপিটাল, হি ওয়েজড ওয়ার উইথ চীনা। এখানে আমাদের কাছে জানতে চেয়েছে মোহাম্মদ বিন তুগলককে কেন আমরা ফেইলিওর বলবো, ব্যর্থ রাজা বলবো। রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। মোহাম্মদ বিন তুগলক, দ্য সুলতান অফ দিল্লি, সুলতানের থ্রো বিং আ লার্নড আ ম্যান, he has over ambitious and experimental, he was not practical though all his experiments were failed. মোহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লি সুলতানের সেই সুলতান যিনি, যার সম্পর্কে জানা যায় তিনি ছিলেন অত্যধিক পরিমাণে উচ্চাকাঙ্ক্ষী এবং এক্সপেরিমেন্টাল, এবং তার এই এক্সপেরিমেন্ট সম্পর্কে তিনি একদমই ওয়াকিবহাল ছিলেন না, তার একদমই বাস্তবোচিত জ্ঞান সেটা একদমই ছিল না, এবং সেই কারণেই তার যত এক্সপেরিমেন্ট ছিল, যত ভাবনা চিন্তা তিনি যেগুলো করেছিলেন তার শাসন ব্যবস্থাকালীন, সেগুলো সবই ফেল হয়। সেই জন্যই মোহাম্মদ বিন তুগলককে একজন ব্যর্থ রাজা বা পাগলা রাজা বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ইন হুইচ ফর্ম অফ গভর্নমেন্ট দ্য রুলার্স আর ইলেক্টেড বাই দ্য পিপল? কোন গভর্নমেন্টে রুলার অর্থাৎ শাসক জনগণের দ্বারা নির্বাচিত হয়? অটোক্রেটিক, ডেমোক্রেটিক, মার্শাল ল অর অ্যারিস্টোক্রেটিক? রাইট অ্যান্সার অপশান বি। ইন ডেমোক্রেসি রুলার্স আর ইলেক্টেড বাই পিপল থ্রু ভোটিং রাইটস। এটা আমরা গণতন্ত্রের ক্ষেত্রে দেখতে পারি। যদি আমরা আমাদের দেশ ভারতের কথা বলি, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা ভারতের জনগণ যারা 18 বছর বয়স্ক হয়ে গেছি, আমাদের সবার একটা করে ভোটিং রাইটস রয়েছে, এবং আমরা আমাদের ভোটিং রাইটসকে ইউজ করে আমাদের যাদেরকে পছন্দ, যে প্রার্থীকে বা যে দলকে আমাদের পছন্দ, আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি আগামী 5 বছরের জন্য। However, elected representation are not considered as the rulers but public servants working on behalf of public. এক্ষেত্রে যারা ইলেক্টেড হয়ে যে সমস্ত রিপ্রেজেন্টেটিভরা আসছে, তাদেরকে আমরা রুলার না বলে তাদেরকে আমরা পাবলিক সার্ভেন্ট বলতে পারি, কারণ তারা জনগণের জন্য, জনগণের স্বার্থে, জনগণের হয়ে তারা কাজ করছে। পরবর্তী কোশ্চেন, টু হুইচ দ্য মন্ডল কমিশন রিপোর্ট ইজ আর রিলেটেড? মন্ডল কমিশন কিসের সাথে সম্পর্কিত? আদার ব্যাকওয়ার্ড কাস্ট, শিডিউল ট্রাইবস, মাইনরিটি অর শিডিউল কাস্ট? Right answer, the option A. The Mandal Commission was established in India in 1979 by the Janata Party government during Prime Ministership of Mobarji Desai, with mandated to identify the socially or educationally backward classes. অর্থাৎ যেটা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য, যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব কোনো অংশেই গণ্য হয় না, সেই সমস্ত মানুষদের জন্য মন্ডল কমিশন জনতা পার্টি গভর্নমেন্টের আমলে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মোবারজি দেশাই, সেই সময় এই মন্ডল কমিশন নিয়ে এসেছিলেন, এবং এর মাধ্যমে কিন্তু ওবিসি কোটাটা কিন্তু চলে আসে, এবং ইট ওয়াজ হেডেড বাই ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান বিপি মন্ডল টু কনসিডার দ্য কোশ্চেন অফ রিজার্ভেশন অফ সিটস ইন লেজিসলেচার অ্যান্ড কোটা ফর দ্য পিপল, রিডিউস দ্য কাস্ট ডিসক্রিমিনেশন। এবং লেজিসলেচার অর্থাৎ আইন যখন আমাদের যে ভোট হয়, সেখানেও কিন্তু আমরা দেখতে পারি যে যেমন এসসি বা এসটিদের জন্য যেমন একটা সিট রিজার্ভ রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু ওবিসিদের জন্যও কিন্তু একটা কোটা বা একটা সিট রিজার্ভেশনে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এর ব্যবস্থা করার একটাই কারণ, যে কাস্ট ডিসক্রিমিনেশনকে যাতে কম করা যায়, বা কাস্ট ডিসক্রিমিনেশন যাতে একদমই না থাকে। পরবর্তী কোশ্চেন, কেরালা ইজ আ ফেমাস ফর দ্য কাল্টিভেশন। কেরালা কিসের জন্য ফেমাস? কোকোনাট, ব্ল্যাক পেপার, রাবার অর রাইস? অপশান দিয়েছে অপশান 1, 2 and 3, অপশান 1, 2 and 4,
অপশান 2, 3 and 4 অ্যান্ড অপশান ডি হচ্ছে 1 and 4। রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। ভেরিয়াস ক্রপস গ্রোন ইন কেরালা। কেরালা আর কোকোনাট, রাবার, ট্রি, কফি, ব্ল্যাক পেপার। অলদো রাইস ইজ অলসো গ্রোন হিয়ার বাট দ্য ফেমাস ক্রপস আর কোকোনাট, রাবার অ্যান্ড ব্ল্যাক পেপার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কেরালাতে অনেক কিছু জেনারেলি চাষাবাদ হয়ে থাকে। এর মধ্যে রয়েছে রাবার, চা, কফি এবং গোলমরিচ। এখানে চালের মানে যেটা রাইস, যেটা ধান, সেটাও কিন্তু এখানে চাষাবাদ করা হয়ে থাকে, কিন্তু এখানে সবথেকে ফেমাস হচ্ছে নারকেল, রাবার এবং গোলমরিচ। পরবর্তী কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড ইন আসাম, কেরালা, আফ্রিকা অর অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ সাইলেন্ট ভ্যালি যে জায়গাটা রয়েছে সেটার লোকেশন আমাদের কাছে জানতে চেয়েছে। সাইলেন্ট ভ্যালি হচ্ছে অপশন বি অর্থাৎ কেরালা। সাইলেন্ট ভ্যালি ইজ আ ন্যাশনাল পার্ক ইন নীলগিরি হিলস ইন কেরালাস পাল্লাকাড ডিস্ট্রিক্ট। অর্থাৎ সাইলেন্ট ভ্যালি হচ্ছে একটা ন্যাশনাল পার্ক যেটা নীলগিরি পর্বতের রয়েছে এবং এটা কেরালার পাল্লাকাড ডিস্ট্রিক্টে রয়েছে। ইট কনসিস্ট অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট অ্যান্ড ময়েস্ট ডিসিডিয়াস ফরেস্ট অ্যালং উইথ কারিমফুজা অ্যান্ড মুক্তি ন্যাশনাল পার্ক। ইট ফর্মস দ্য পার্ট অফ নীলগিরি ইন্টারন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ। এছাড়া এখানে করিমফুজা এবং মুকুর্থি ন্যাশনাল পার্কও রয়েছে। তাছাড়া এই সাইলেন্ট ভ্যালি পার্কটা কিন্তু নীলগিরি ইন্টারন্যাশনাল যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তারও কিন্তু অংশ এইগুলি। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য অথর অফ ফেমাস বুক আ বেটার ইন্ডিয়া আ বেটার ওয়ার্ল্ড। এই বইটার রচয়িতা কে? অপশান এ আজিম প্রেমজি, অপশান বি রাজীব সিকরি, অপশান সি হচ্ছে এন নারায়ণ মূর্তি আর হচ্ছে প্রেমা মহাজন। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি এন আর নারায়ণ মূর্তি, দ্য ফাউন্ডার, দ্য চেয়ারম্যান অফ ইনফোসিস, রোড দ্য বুক আ বেটার ইন্ডিয়া আ বেটার ওয়ার্ল্ড। নারায়ণ মূর্তি এই বইটি লিখেছিলেন, যিনি হচ্ছেন ইনফোসিসের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। নোবেল প্রাইজ ইজ নট গিভেন ইন হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরি। এর মধ্যে যে নিম্নলিখিত অপশনগুলো আমাদেরকে দিয়েছে এই অপশনগুলোর মধ্যে কিসের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় না? অপশান এ পিস, অপশান বি মেডিসিন, অপশান সি ইকোনমিক্স, অপশান ডি স্পোর্টস। রাইট অ্যান্সার ইজ অপশান ডি। The will of Swedish inventor Alfred Nobel establishes the prizes in Nobel Prizes in 1895. সুইডিশ ইনভেন্টর আলফ্রেড নোবেলের নাম অনুসারে কিন্তু নোবেল প্রাইজের নামকরণ হয়েছে এবং এটি 1895 সালে কিন্তু এই নোবেল প্রাইজের যে বিষয়টা সেটা প্রথম সামনে আসে। দ্য প্রাইজেস কিসের কিসের ক্ষেত্রে এই প্রাইজটা দেওয়া হয়? কেমিস্ট্রির ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, শান্তির ক্ষেত্রে, পদার্থবিদ্যার ক্ষেত্রে, ফিজিওলজির ক্ষেত্রে বা মেডিসিনের ক্ষেত্রে দেওয়া হতে থাকে। মেডিসিন ওয়ার ফার্স্ট অ্যাওয়ার্ডেড ইন 1901, 1901 সালে প্রথম নোবেল প্রাইজ কিন্তু দেওয়া হয়েছিল। দ্য রিলেটেড নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ওয়াজ এস্টাবলিশড বাই সুইডেন সেন্ট্রাল ব্যাঙ্ক ইন 1968। এই নোবেলের ক্ষেত্রে যে অর্থটা প্রাইজ মানি যেটা সেটা কিন্তু সুইডেন সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, দ্য টলেস্ট অ্যান্ড থিকেস্ট টাইপ অফ গ্রাস ইজ। সবথেকে এগুলির মধ্যে নিম্নলিখিত অপশানসগুলোর মধ্যে সবথেকে টলেস্ট এবং সবথেকে থিকেস্ট টাইপের ঘাস কোনটি? আলফালফা, ফোডার, বাম্বু অর লাইকেন। রাইট অ্যান্সার ইজ অপশান সি গ্রাস ইজ বিলংস ফ্রম গ্রামিনিয়া ফ্যামিলি। সেম অ্যাজ বাম্বু ইজ অলসো ফর্ম অফ গ্রামিনিয়া ফ্যামিলি। অর্থাৎ বাম্বু হচ্ছে এর রাইট অ্যান্সার। ইট ইজ আ perennial plant of grass family with height of up to 100 feet. Bamboo is the fastest growing plant in the world. পরবর্তী কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাপেক ইনস্টিটিউশন ইন দ্য স্ফেয়ার অফ এগ্রিকালচার ক্রেডিট ইন ইন্ডিয়া। অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রে এগ্রিকালচার ক্রেডিট ইন ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাপেক্স ইনস্টিটিউশন একটি স্বায়ত্তশাসনকারী ইনস্টিটিউশন কোনটি? নাবার্ড, সিডবি, এক্সিম ব্যাংক অর NAFED। রাইট অ্যান্সার হচ্ছে নাবার্ড।
the National Bank for Agriculture and Rural Development. NABARD's mission is to promote sustainable and equitable agriculture and rural prosperity through effective credit support and related services and institutional development and other innovative initiatives. NABARD के ফুল ফর্ম কিন্তু অনেক পরীক্ষাতে আসে। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ডের একটা নিজস্ব লক্ষ্য আছে। নাবার্ডের মেইন লক্ষ্য হলো চাষবাসের ক্ষেত্রে এবং যেগুলো রুরাল এরিয়া রয়েছে সেই সমস্ত যে রুরাল এরিয়াগুলো রয়েছে সেখানে ক্রেডিট বা সাপোর্ট যে বিষয়গুলো রয়েছে তাদেরকে সমস্ত রকম প্রদান করা চাষবাসের ক্ষেত্রে। এছাড়া আরও অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক যে সমস্ত সার্ভিসগুলো দরকার হয় সেই সমস্ত কিছু তাদের কাছে পৌঁছে দেওয়া এবং আরও নতুন নতুন ইনিশিয়েটিভ নিয়ে আসা। NABARD came into existence on 12 July 1982 and affects institution the sphere of agriculture credit in India. NABARD কিন্তু প্রথম সামনে আসে 12 জুলাই 1982 সালে এবং এটা হচ্ছে একটা অ্যাপেক্স ইনস্টিটিউশন এগ্রিকালচারের ক্ষেত্রে ইন্ডিয়াতে রয়েছে। এই ছিল আজকে তোমাদের জন্য 10টি কোশ্চেন এবং অ্যান্সার। যদি আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু মাস্ট। এছাড়াও আমাদের চ্যানেলটিকে তোমাদের অন্যান্য বন্ধু যারা রয়েছে তাদের সাথে শেয়ার করো যাতে আমরা আরও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের জন্যই রয়েছে। এছাড়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে আমাদের যে ডেসক্রিপশান দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশান সেটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স আছে সেখানেই পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে আমরা সবার আগে যে ভিডিওগুলো পোস্ট করি তার যে লিঙ্ক কিন্তু টেলিগ্রামেই কিন্তু সবার আগে পোস্ট করা হয়। তাই আর একদম দেরি না করে আজ এক্ষুনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারো। চলো আজকের জন্য এটুকুই, পর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।